আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রীরা, তোমরা ভালো আছো? আমরা সবাই ঘরে বসে আছি। এখন এই ঘরে বসে থাকার সময়টা কাজে লাগানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমাদের এই প্রয়াসটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে এই প্রয়াসের সফলতা। আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম শেষে মানবদেহের শ্বসনতন্ত্র এই অধ্যায় থেকে ক্লাস নিয়েছিলাম। তো এই ক্লাসটি নেওয়ার পরে ফিডব্যাক হিসাবে আমি যেটা পেয়েছি যে তোমাদের এই অধ্যায় থেকে যেটি তোমরা বেশি জটিল বলে মনে করো, এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ কার্বন ডাইঅক্সাইড বাই প্লান্ট। তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আজকে। যদি তোমাদের কোনো এরপরে কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটির নিচে তোমরা যে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারবে, পরবর্তীতে এটা নিয়ে আমি আবার আলোচনা করতে পারবো। তো এটি জটিল হওয়ার একটা বিষয় হচ্ছে যেহেতু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস আর ব্লাড বা রক্ত হচ্ছে তরল পদার্থের আসলে দুটি ভিন্ন অবস্থা। তো দুটি ভিন্ন অবস্থা কি করে একটি অপরটিকে পরিবহন করে নিয়ে যাচ্ছে, তো এই জন্যই এই ব্যাপারটি একটু আলোচনার বিষয়। তবে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুটোই কিন্তু গ্যাস, কিন্তু অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে এটি বেশ সরল পদ্ধতিতে পরিবাহিত হয়, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কিন্তু এটি আসলে হয় না। তো এসবের আগে আমরা দেখি যে আসলে পরিবহনটা কেন প্রয়োজন, কার্বন ডাইঅক্সাইডটিকেই বা কেন পরিবহন করতে হচ্ছে। আমরা জানি যে অ্যালভিওলাস বা ফুসফুস, আমরা যখন প্রশ্বাস নিই তখন বায়ুমণ্ডল থেকে অক্সিজেন প্রথমে আগে ফুসফুসে যায়, ফুসফুস তথা ইউনিট অ্যালভিওলাসে যায়। এখান থেকে ফুসফুস থেকে অক্সিজেনটি রক্তনালীর মধ্যে পার হয় এবং এই অক্সিজেনটি খুব সহজেই রক্তের যে উপাদান রয়েছে তার মধ্যে দুটি, একটি হচ্ছে রক্তরস আর রক্তকণিকা। কণিকাগুলির মধ্যে এই পরিবহন সংক্রান্ত কাজে শুধুমাত্র লোহিত কণিকায় অংশগ্রহণ করে, এটা আমরা সবাই জানি। তো সেখানে এই রক্তরসের মধ্যেও রক্ত যে কণিকা, লোহিত কণিকা রয়েছে, অক্সিজেন খুব সহজেই লোহিত কণিকার হিমোগ্লোবিনের সঙ্গে খুব সহজ একটা অস্থায়ী একটি বন্ডিংয়ে বাঁধতে পারে, যেটাকে বলা হয় অক্সিহিমোগ্লোবিন। এটি যত বেশি অক্সিজেনের প্রেশার হয় বন্ডিংটি তত বেশি জোরালো হয়। যখনই অক্সিজেনের প্রেশারটি কমতে থাকে এই বন্ডিংটিও খুলে যায় বা নষ্ট হয়ে যায়, ফলে অক্সিজেনটি আবার রিলিজ হয়ে যায়। তো এভাবেই এই অক্সিহিমোগ্লোবিন রূপে লোহিত কণিকা তথা রক্ত এটিকে অ্যালভিওলাস থেকে প্রথমে আগে হৃৎপিণ্ডে যায় এবং হৃৎপিণ্ড থেকে মহাধমনীর মাধ্যমে সমগ্র দেহের কলাকোষে পরিবাহিত হয়। এটি আমরা জানি, এটি বেশ সহজ। এখন দেহের কলাকোষে অক্সিজেন প্রয়োজন হয় শ্বসন, অন্তঃশ্বসন বা গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রের জন্য, সেটিও আমরা জানি। অন্তঃশ্বসন কোষকলার মধ্যে সম্পন্ন হবার পরে বাই প্রোডাক্ট হিসেবে প্রচুর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে যায়। একদিকে কিলো ক্যালোরি উৎপন্ন হচ্ছে, আর একদিকে বা এটিপি উৎপন্ন হচ্ছে, আর একদিকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে, শ্বসনের বিভিন্ন বিক্রিয়া। এখন এই কার্বন ডাইঅক্সাইডটিকে এই কলাকোষের মধ্যে তো রাখা যাবে না, এজন্যই এই কার্বন ডাইঅক্সাইডটিকে এই কোষগুলি থেকে, অর্থাৎ আমাদের দেহের যে কোষ কলা সেখান থেকে পরিবহন করে আবারও হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ড থেকে ঘুরে আবারও অ্যালভিওলাসে যেতে হবে, কারণ অ্যালভিওলাসের মাধ্যমেই আবার আমরা এটাকে নিঃশ্বাস রূপে বায়ুমণ্ডলে ছেড়ে দেব। কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটি পরিবহন করতে হচ্ছে এই কোষ কলা থেকে শুরু করে অ্যালভিওলাস পর্যন্ত, এবং সেটি করতে হবে রক্তকেই। তো যেহেতু কার্বন ডাইঅক্সাইড যখনই কোষ কলা থেকে
ব্যাপনের মাধ্যমে, কারণ যখন কোষকলায় কার্বন ডাইঅক্সাইড অনেক উৎপন্ন হয়ে যায় সেই মুহূর্তে রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কম থাকে, আর কম থাকার কারণে বেশি ঘনত্ব এলাকা থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় এই কম ঘনত্ব এলাকাযুক্ত এলাকায় এই রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পার হয়ে আসে। দেন কার্বন ডাইঅক্সাইড এই রক্তের দুটি অংশ অর্থাৎ রক্তরস বা প্লাজমা এবং লোহিত কণিকা, যেহেতু অন্যান্য কণিকা পরিবহনে অংশগ্রহণ করে না সেজন্য এই দুটি অংশের সংস্পর্শে আসে। কার্বন ডাইঅক্সাইড প্রথমেই পানির সাহায্যে পানির সঙ্গে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, পানি এবং কার্বন ডাইঅক্সাইড এর মাধ্যমে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এখন এই কার্বনিক অ্যাসিডটি মূলত দুটি কারণে এই রক্তরসের মধ্যে সম্পূর্ণ কার্বন ডাইঅক্সাইডটি যদি কার্বনিক অ্যাসিড হয়ে যায় তাহলে দুটি কারণে রক্তের সমস্যা, রক্তের ক্ষেত্রে পরিবেশ বিঘ্নিত হতে পারে। একটা হচ্ছে যে যেহেতু এটি অ্যাসিড এবং এটি তার নিজস্ব নেচার অনুযায়ী এই রক্তরসের মধ্যে বিদ্যমান যে এনজাইমগুলো থাকে, যে বিভিন্ন অপরিহার্য প্রোটিনগুলি থাকে, এগুলিকে বিনাশ করতে শুরু করে কার্বনিক অ্যাসিড। এটি একটি কারণ, বিনাশ তো করতে দেওয়া যাবে না। আরেকটি হচ্ছে যেহেতু আমরা জানি যে রক্তের সাধারণ ধর্ম হচ্ছে এটি ক্ষারীয়, এর পিএইচ 7.3 বা 4 সামথিং। তো এটা যেহেতু ক্ষারীয় আর এটি অ্যাসিড, ফলে যদি বিপুল পরিমাণে অ্যাসিড এখানে কার্বনিক অ্যাসিড এখানে জড়ো হয়ে যায় বা মিশে যায় তাহলে অবশ্যই রক্তের স্বাভাবিক যে ধর্ম সেটি বিনষ্ট হতে শুরু করবে। তো এই দুটি কারণে এই পুরো কার্বন ডাইঅক্সাইডটিকে বেশিক্ষণ এই কার্বনিক অ্যাসিড রূপে আসলে রক্ত পরিবহন করতে পারবে না। যদি সেটা পারত তাহলে আর অন্য কারোরই প্রয়োজন হতো না, শুধুই কার্বনিক অ্যাসিড রূপে কার্বন ডাইঅক্সাইড পুরো হৃৎপিণ্ড থেকে ঘুরে আবার অ্যালভেলাস পর্যন্ত যেতে পারত। যেহেতু এটিকে কার্বনিক অ্যাসিড রূপে পরিবহন করা যাচ্ছে না, এ কারণে এই কার্বন ডাইঅক্সাইডকে, যেটি কার্বনিক অ্যাসিড রূপে এখন বর্তমানে হয়ে আছে, এটিকে বিভিন্ন ভাগে বিভিন্ন যৌগে পরিণত করে রক্ত তারপর এটিকে পরিবহন করে। এখন আমরা দেখি যে মূলত রক্তের, আমরা যেটা আগেই দেখেছি যে লোহিত রক্তকণিকা এবং রক্তরস, রক্তের মূলত এই দুটি উপাদানই কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করে। তো কে কিভাবে কতটুকু হারে পরিবহন করছে সেটাই আমরা এখানে আলোচনা করছি। তো কার্বনিক অ্যাসিড যেটি উৎপন্ন হয় এটি মূলত উৎপন্ন হয় বেশিরভাগটা লোহিত কণিকায়, কারণ কার্বনিক অ্যাসিড উৎপন্ন হওয়ার যে বিক্রিয়া এটির জন্য একটি এনজাইম আবশ্যিকভাবে লাগে, এটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। যে এনজাইমটি রক্তরসের মধ্যে তুলনামূলক কম থাকে কিন্তু লোহিত কণিকায় অনেক বেশি থাকে, যে কারণে এই কার্বন ডাইঅক্সাইডটি বেশিরভাগই ধাবিত হয়ে লোহিত কণিকার ভেতরে প্রবেশ করে এবং সেখানে উপস্থিত কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমে এবং লোহিত কণিকার যে পানি এটার সঙ্গে মিশ্রিত হয়ে কার্বনিক অ্যাসিড বেশিরভাগটাই লোহিত কণিকায় উৎপন্ন হয়। লোহিত কণিকায় কার্বনিক অ্যাসিড উৎপন্ন হওয়ার পরপরই এটা আবার অনেকাংশেই বাইকার্বনেট হয়ে যায়। তো আমরা এই আলোচনাটা একটু পরে যাব। কার্বনিক অ্যাসিড কিছু পরিমাণে উৎপন্ন হয় রক্তরসে, যেটা 5%, আর 65% অর্থাৎ 70% কার্বনিক অ্যাসিডের মধ্যে 65% থাকে হচ্ছে লোহিত কণিকায় আর 5% থাকে হচ্ছে রক্তের প্লাজমায় বা রক্তরসের মধ্যে। তার মানে 70% উৎপন্ন হয় কার্বনিক অ্যাসিড, যার মধ্যে 65% লোহিত কণিকায় থাকে আর 5% প্লাজমা বা রক্তরসের মধ্যে মিশ্রিত অবস্থায় থাকে। এবং এই অবস্থাতেই 5%কে রক্তরস এভাবেই কার্বনিক অ্যাসিড রূপেই পরিবহন করতে পারে। আর যে 65% লোহিত কণিকায় কার্বনিক অ্যাসিডটি রয়ে গেল সেটি কার্বনিক অ্যাসিড রূপে, আমরা আগেই বলেছি যে কার্বনিক অ্যাসিড রূপে বহন করা যাবে না, এজন্য এটাকে অন্য কিছুতে পরিবর্তন করা হয়, আমরা সেটা পরে আলোচনা করছি। এখন যদি আমরা এই লোহিত কণিকার বাইকার্বনেটটির দিকে আগে নজর দিই
তাহলে দেখা যায় যে এই কার্বনিক অ্যাসিডটি লোহিত কণিকায় দুটি আয়নে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ধনাত্মক আয়ন হাইড্রোজেন, আর একটা হচ্ছে বাইকার্বনেট আয়ন ঋণাত্মক আয়ন। এই দুটি আয়নে বিভক্ত হওয়ার পরপরই লোহিত কণিকার অভ্যন্তরে থাকা পটাশিয়ামের সঙ্গে বিক্রিয়া করে এটি পটাশিয়াম বাইকার্বনেট হয়ে যায়। আর যেহেতু 65 বাইকার্বনেট এখন এখানে অনেক বেশি বাইকার্বনেট লোহিত কণিকায়, সেহেতু এখানে লোহিত কণিকায় বাইকার্বনেটের ঘনত্ব অনেক বেশি এবং রক্ত রসের মধ্যে বাইকার্বনেটের ঘনত্ব কম, আর সেই কারণে ব্যাপন প্রক্রিয়ায় অনেক বাইকার্বনেট এই লোহিত কণিকা থেকে রক্ত রসে ব্যাপৃত হয়। আর যেটা রয়ে গেল লোহিত কণিকায়, সেই বাইকার্বনেট লোহিত কণিকারই পটাশিয়ামের সঙ্গে যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট হয়ে যাচ্ছে, আর বাদবাকি বাইকার্বনেট চলে যাচ্ছে রক্ত রসের মধ্যে। রক্ত রসের মধ্যে গিয়ে আমরা জানি রক্ত লবণ স্বাদযুক্ত, NaCl রয়েছে রক্তের মধ্যে, রক্ত রসের মধ্যে। সেখান থেকে NaCl ভাগ হয়ে সোডিয়ামের সঙ্গে বাইকার্বনেট যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট হয়ে যায়। আর এই যে বাইকার্বনেট বা ঋণাত্মক আয়ন লোহিত কণিকা থেকে রক্ত রসে আসলো, সেজন্য এই সমতা বজায় রাখার জন্য Cl বা ক্লোরিন এইটি রক্ত রস থেকে লোহিত কণিকায় যায়। যেহেতু নেগেটিভ আয়ন বাইকার্বনেট চলে আসছে লোহিত কণিকা থেকে রক্ত রসে, তার থেকে সমতা রক্ষা করার জন্য ক্লোরিন আবার রক্ত রস থেকে লোহিত কণিকায় যায়। এবং এই যে সমতাকরণের জন্য ক্লোরিন রক্ত রস থেকে লোহিত কণিকায় যায়, এটাকেই বলা হয় ক্লোরাইড শিফট। তো বাইকার্বনেট 65 বাইকার্বনেট যা ভাগাভাগি করে লোহিত কণিকায় পটাশিয়াম বাইকার্বনেট এবং রক্ত রসের মাধ্যমে সোডিয়াম বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়। অর্থাৎ আমরা 70 কার্বন ডাই অক্সাইড এর পরিবহনের যে রূপ সেটি আমরা দেখলাম। এখন বাদ থাকে আর 30 কার্বন ডাই অক্সাইড। 30 কার্বন ডাই অক্সাইড এটিও মূলত রক্তরস এবং লোহিত কণিকায় দুটি অংশেই ভাগ করে পরিবাহিত হয়, যার মধ্যে লোহিত কণিকায় আমরা জানি লোহিত কণিকায় হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের একটি অংশ তো হিম, যেটি আসলে আয়রন এবং রঞ্জক পদার্থ, আরেকটি অংশ হচ্ছে গ্লোবিন। গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন। প্রোটিনের একটি আলফা কার্বন থাকে, মানবদেহের প্রোটিন একটি আলফা কার্বন থাকে, একটি অ্যামিনো গ্রুপ থাকে, একটি কার্বক্সিল গ্রুপ থাকে, আরেকটি এইচ, আরেকটি আর প্রস্থেটিক গ্রুপ। এটি বিভিন্ন রকম হতে পারে, হাইড্রোজেন হতে পারে, মিথেন হতে পারে, সেটা প্রোটিনের বিভিন্নতার উপরে বিভক্ত করে এটা এখানে হয়ে থাকে। তো প্রত্যেকটি প্রোটিনের অবশ্যই একটি অ্যামিনো গ্রুপ, অ্যামিনো অঞ্চল থাকে, অ্যামিনো মূলক থাকে। এই অংশের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে যৌগ গঠন করে। যে যৌগটির নাম লোহিত কণিকার ক্ষেত্রে হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, কারণ যেহেতু হিমোগ্লোবিন আগে থেকেই গ্লোবিন অংশের সঙ্গে আগে থেকেই হিমোগ্লোবিন ছিল, এবং হিমোগ্লোবিন হিম এবং গ্লোবিন, এই গ্লোবিনের এই অ্যামিনো গ্রুপের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে যায়, যেটা NaCOOH, এবং হিমোগ্লোবিন আগে থেকেই ছিল। ফলে এই যৌগটির নাম হয়ে গেল কার্বামিনো হিমোগ্লোবিন। এটা লোহিত কণিকার ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড এখানে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, তাহলে এর কার্বন ডাই অক্সাইডের কিছুটা অংশ এই রূপে পরিবাহিত হতে পারবে। সেই রক্ত রসের মধ্যেও আমরা জানি প্রোটিন থাকে, নিজস্ব প্রোটিন থাকে, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন প্রথম বিন থাকে। তো সেখানকার প্রোটিন যদি থাকে, সেই প্রোটিনের সঙ্গে, সেটা যে কোনো প্রোটিন হতে পারে, সেজন্য এখানে প্রোটিনের নামকরণ করা হয়নি, যে কোনো প্রোটিনই হতে পারে, সেই প্রোটিনের সঙ্গেও একই রকম তার গ্লোবিন অংশে যে NH2
রয়েছে, অ্যামিনোমূলক রয়েছে, সেখানেও কার্বন ডাইঅক্সাইডটি একইভাবে যুক্ত হয়ে যে যৌগটি গঠন করলো সেটা সেই প্রোটিনের নাম অনুসারে করা যেতে পারে। তবে এখানে যেহেতু প্রোটিনের আলাদা করে নাম দেওয়া নাই, এই জন্য আমরা এটাকে প্রোটিন কার্বামিনো যৌগ রূপে এটাকে অভিহিত করে থাকি। এটি দুটি মিলে হচ্ছে 30 ভাগ কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের কিছু অংশ প্রোটিন কার্বামিনো রক্ত রসের প্রোটিনের সঙ্গে যুক্ত হচ্ছে, আর কিছু কার্বন ডাইঅক্সাইড লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন, যার একটি অংশ প্রোটিন, সেখানকার সঙ্গে যৌগ গঠন করে রক্তের অংশ হয়ে উঠছে। কারণ রক্তের অংশ হয়ে উঠতে না পারলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটিকে পরিবহন করা তরলের পক্ষে সম্ভব হবে না, আর সে কারণেই এই তরলের অংশ হয়ে উঠতে কার্বন ডাইঅক্সাইডকে এই সব যৌগ গঠন করতে হলো। আর এইরূপেই কোষকলা থেকে রক্তরস এবং লোহিত কণিকায় এই দুটি অংশেই কার্বন ডাইঅক্সাইড ভাগ করে যৌগ গঠন করে প্রথমে আগে কোষকলা থেকে শিরা উপশিরার মাধ্যমে প্রথমে আগে হৃৎপিণ্ডে যায়, এবং হৃৎপিণ্ড তার প্রেসার প্রয়োগ করে হৃৎপিণ্ডের অলিন্দ, নিলয়, এই নিলয় থেকে আবার পালমোনারি ধমনীর মাধ্যমে এটি যায় ফুসফুসে। ফুসফুসের অসংখ্য অ্যালভিওলাস যখন এখানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে রক্তনালীগুলি, তখন সেই মুহূর্তে অ্যালভিওলাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের চাপ কম থাকে এবং রক্তনালীতে কার্বন ডাইঅক্সাইডের চাপ অবশ্যই কারণ বেশি, কারণ কার্বন ডাইঅক্সাইড পুরো জড়ো হয়ে এখন এখানেই আছে। ফলে কার্বন ডাইঅক্সাইডের এই ঘনত্বের পার্থক্যের কারণে ব্যাপন প্রক্রিয়ায় আবারও এটি অ্যালভিওলাসের মধ্যে পার হয় এবং শেষ পর্যন্ত শ্বসনতন্ত্রের বা শ্বাসতন্ত্রের আর যে যে অংশগুলো রয়েছে আমরা জানি, সেই সকল অংশের মাধ্যমে চাকিয়া দিয়ে নাসারন্ধ্র দিয়ে দেহের বাইরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ফিরে যায়। আপাতত কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এই আলোচনাটুকুই থাকলো। এর পরবর্তীতে তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আমি সেই প্রশ্নগুলি দেখে তারপরে এটাকে সলভ করার চেষ্টা করব। আর এরপরে শ্বসনতন্ত্রের পরে আমাদের যে অধ্যায়গুলো রয়েছে, যেহেতু এখন কলেজ বন্ধ আছে, সুতরাং আমরা চেষ্টা করব যে আমার যে অন্যান্য যে আরও অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলিও স্টেপ বাই স্টেপ আলোচনা করার। এবং তোমরা যে সদস্যরা রয়েছো এইচএসসি 2021 গ্রুপে, তারা আমি আশা করি এই বিষয়গুলি ফলো করবে এবং এই শ্বসনতন্ত্রের উপরে আমি একটি পরীক্ষা হয়তো বা নেব, সেই পরীক্ষাতে তোমরা অংশগ্রহণ করবে। তোমাদের অংশগ্রহণের উপর ভিত্তি করেই নির্ভর করবে যে আমরা পরবর্তীতে এই কার্যক্রমগুলি কীভাবে আরও সুন্দর এবং আরও ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যায়। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।